পর্তুগালে 30টি অস্থায়ী আইমা সেন্টারের মাধ্যমে প্রতিদিন 1000-এর বেশি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে, যার দ্বারা জমে থাকা 4 লাখ পেন্ডিং কেস খুব সহজেই সমাধান করে যাবে বলে জানিয়েছেন আইমা প্রেসিডেন্ট পেদ্রো গেসপার। এ নিয়ে আমরা বিস্তারিত শুনবো। তাছাড়া শেখের প্রেসিডেন্ট আন্তেবেন্তুরা অভিবাসীদের পর্তুগাল আগমন রোধ করতে যে রেফারেন্ডাম আয়োজন করতে চেয়েছিলেন তা নিয়ে আলোচনায় বসতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোজা। তাছাড়া পর্তুগালের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় নতুন বাজেট অনুমোদন এবং সেই বাজেটকে কেন্দ্র করে নতুন নির্বাচনের সম্ভাবনা উকি দিচ্ছে পর্তুগালের রাজনীতিতে। এর সাথে সাথে আমাদের যে বিভিন্ন স্বাস্থ্যসেবার যে সমস্যা, বিভিন্ন বলা যায় আরো বেশ কয়েকটি হাসপাতাল এই ছুটির দিনে রাতে জরুরি সেবা বন্ধ থাকবে। পুরোপুরি হাসপাতাল বন্ধ নয়, জরুরি কিছু সেবা বন্ধ থাকবে। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। তাছাড়া একটি পোস্ট দিয়েছিলাম আমি যে আমাদের যারা পর্তুগালে যাদের সন্তান স্কুলে পড়ছে, আপনারা আপনাদের ফেসবুক লিঙ্কটা কমেন্ট করবেন। সেখানে আপনার নাম নয়, পুরো লিঙ্কটা আপনারা কমেন্ট করবেন। যদি সময় শেষে আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করব। আজ 6 সেপ্টেম্বর শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রেডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেটা বলছিলাম যে আজ আইমা প্রধান পেদ্রো গেসপার ফুন্দাওতে একটি আইমা সেন্টার ভিজিট করাকালে তিনি জানিয়েছেন পুরো দেশব্যাপী 30টিরও বেশি অস্থায়ী আইমা সেন্টার স্থাপন করা হচ্ছে, যাতে প্রায় 200 কর্মী 1000-এর বেশি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে, যা দিয়ে জমে থাকা 4 লাখ পেন্ডিং কেস খুব দ্রুত সমাধান করা যাবে। আপনারা জানেন যে এর আগের পর্ব আমরা যেটা বলেছিলাম যে রাজধানী লিসবনের যে তেলারেসে একটি সেন্টার স্থাপন করা হচ্ছে, হিন্দু কমিউনিটির একটা কমিউনিটি সেন্টারে। সেখান থেকেই যাত্রা শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমিকভাবে পুরোপুরি এই সেবাটি অস্থায়ী যে কেন্দ্রগুলো রয়েছে সেটি চালু হবে। বিভিন্ন জেলায় সেটি স্থাপন করা হচ্ছে। ফুন্দাও পৌরসভার সহযোগিতায় একটি সেন্টার ভিজিটকালে তিনি এই বিষয়টি জানিয়েছেন। সেই 4টি কেন্দ্র চালু হবে অক্টোবর থেকে, যদিও এই 9 সেপ্টেম্বর থেকে রাজধানী লিসবনের এই কেন্দ্রটি চালু হচ্ছে। সেখানে রাজধানী লিসবনে প্রায় 100-এরও বেশি থাকবে, সেখানে কর্মী থাকবে যারা অভিবাসীদেরকে গ্রহণ করবে। আশা করা যাচ্ছে যদি সবগুলো কেন্দ্রই চালু হয় সেক্ষেত্রে খুব দ্রুতই এই রেসপন্স করা যাবে। এবং আইমা প্রধান বলেছেন যে তারা এই যে ব্যুরোক্রেটিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান করে খুব দ্রুত যাতে এই পেন্ডিং কেসগুলো শেষ করে দেয় সেই বিষয়ে তারা নজর দিচ্ছেন এবং সরকার সিম্পলিফিকেশনের দিকে আরো বেশি সোচ্চার হয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকেই কিন্তু এই তথ্য আপডেট করা এবং যতটা সম্ভব হয় নমনীয়তার নীতি প্রণয়ন করে তারা এই বিষয়গুলো দেখবেন বলে জানিয়েছেন তিনি সংবাদ মাধ্যমকে। তো 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজধানী লিসবনে। আপনারা ইতিমধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সঠিকভাবে আপনাদের তথ্যগুলো পূরণ করে আপনারা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনারা চলে যাবেন সেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপয়েন্টমেন্টে। যাই হোক, এদিকে আপনারা জানেন যে শেখা ইতিপূর্বে একটি অভিবাসীদের বিরুদ্ধে বা পর্তুগালের অভিবাসীদের আগমন ঠেকাতে একটি রেফারেন্ডামের বিষয়ে প্রস্তাব রেখেছিলেন এবং তিনি রাষ্ট্রপতির সাথে বসতে চেয়েছিলেন। রাষ্ট্রপতি তার বসতে সম্মতি জানিয়েছেন। তিনি বলেছেন যে যেটি সংসদে আলোচনা হয় না, সংসদের আলোচনার পর সংসদীয় যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার শেষ পর্যায়ে ছাড়া তিনি এই ধরনের কোনো বিষয় আলোচনা করতে চান না। অর্থাৎ সংসদে আলোচিত হতে হবে, আলোচিত হয়ে আলোচনা হয়ে যেটা যখন কনস্টিটিউশনাল কোর্ট যাতে এটাকে আর ভেটো দেওয়ার পর এরপরে যত আর কোনো উপায় না থাকবে তখন হয়তো বা একটা রেফারেন্ডামে যেতে হতে পারে। তো এই বিষয়ে সমাধানগুলো ছাড়া তিনি সেই ধরনের কোনো আলোচনায় যেতে চাচ্ছেন না বা আলোচনায় বসতে যাচ্ছেন না শেখার এই সাথে। তো যাই হোক, এর সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জানার জন্য। আমরা জানেন যে আমরা এখানে বসবাস করছি, একটা ভিন্ন দেশে আমরা বসবাস করছি, যদিও আমাদের সবার অধিকার রয়েছে। আপনারা ভালো করেই জানেন যে আমরা আমাদের দেশেই কতটুকু অধিকার পাই। যেখানে আপনি আপনার নিজের মাতৃভূমিতে অনেক অধিকার পান না, এখানে আপনারা অনেক বড়াই করে অধিকার চান। আমি বলছি না যে অধিকার আপনি চাইবেন না, অবশ্যই আপনি অধিকার চাইবেন, কিন্তু এমন কোনো আচরণ করব না যেটা আমাদের জন্য সাংঘর্ষিক এবং এই দেশের নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। যেহেতু এই দেশের নিয়ম আছে, আইন কানুন আছে, তো প্রথমে আপনাকে দেশের স্বাভাবিক যে জেনারেল যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী আপনি চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, তাহলে হয়তোবা আমাদের এখানে বসবাস করা সঠিক হবে। বিভিন্ন ভিডিও, বিভিন্ন প্রচার যেটা আমাদের জন্য খুবই খুবই একটা জটিল সমস্যা তৈরি করবে। যে কোনো বিষয়ে কেউ মারামারি করলো সেই ভিডিওটা আপনি যদি ছড়িয়ে দেন, আপনারা
বিভিন্ন বিষয় উদ্বোধন করলেন, অভিবাসীরা এরকম হচ্ছে, এই বিষয়গুলি ছড়িয়ে দিন। সেই বিষয়গুলি কিন্তু এন্টি রেসিজম যাদের রয়েছে, আমি অনেকগুলো বিষয় বললাম না, তাদের কন্টেন্ট হিসেবে কাজ করে। তো সুতরাং আপনি যখন কোনো ভিডিও করবেন, আপনি এইটা হিসেবে ফেসবুকে পোস্ট করবেন যে এটা আসলে কতটুকু এফেক্ট পড়বে আমাদের জন্য। তো সে যাই হোক, আগে আমরা মনে হয় আমাদের শক্তিটা বাড়িয়ে নেই, আমাদের সমৃদ্ধি আমরা করে নিই, তারপরে হয়তো বা আমরা আমরা আমাদের যে স্বাভাবিকভাবেই আমাদের সবকিছু করবো। একটা জিনিস খেয়াল করবেন যে এখানকার সংবাদ মাধ্যমও কিন্তু এই কন্টেন্টের ক্ষেত্রে অনেক বেশি থাকে, এবং আপনারা অনেক কিছুই কিন্তু অনেক ভিডিও কিন্তু সংবাদ মাধ্যমে আপনারা পাবেন না। তো এই ভিডিও প্রচারের ক্ষেত্রে বা প্রবাসীদের গৌরবের অনেকভাবে অনেকে করেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে আপনারা ভিডিও করে প্রচার করেন, এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের যারা আমাদের অভিবাসীদের বিপক্ষেই ব্যবহার করা হয়। এবং আমরা যারা হয়তো আপনারা অনেকেই চোখে দেখেন না, এবং অনেকেই যারা পর্তুগিজ বোঝেন বা পর্তুগালের সাথে কমিউনিটির সাথে বিভিন্ন পর্তুগিজ কমিউনিটির সাথে যুক্ত আছেন, তারা বিষয়গুলো দেখতে পান, এবং অনেকেই হয়তো আমি নিজেও দেখি, আবার অনেকেই আমাকে পাঠান, কনসার্ন দেন যে ভাই এমন একটি বিষয় রয়েছে। তো এগুলি জনসচেতনের জন্য বললাম, আমরা চেষ্টা করব যাতে আমাদের যে কোনো কিছুতেই যে কোনো কিছুই হয় একটা ভিডিও দিয়ে ফলো করে প্রচার করা, যেটা আমাদের বাংলাদেশের কালচার রয়েছে এখানটায় কিন্তু সেটা সাংঘর্ষিক, এবং এই বিষয়গুলো আমাদের বিপক্ষে যাচ্ছে। তারা মনে করতেছে যে এইটা হচ্ছে তার মানে আমাদের অনেক বেশি প্রসার হয়ে গেছে, আমরা অনেক বেশি ধ্বংস করে দিচ্ছি এদেশের কৃষ্টি কালচার, এবং এটা আমাদের জন্য সঠিক হচ্ছে। আশা করছি বিষয়টা নজরে রাখবেন। যাই হোক, পর্তুগালের রাজনীতির খবর, পর্তুগালের রাজনীতি যদি তাকায় আপনারা খেয়াল করবেন যে প্রতি বছরই বাজেট অনুমোদনকে নিয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে মাইনরিটি গভর্নমেন্ট, তারা এই বাজেট অনুমোদন করতে হলে বিরোধী দলগুলোর অনুমোদন প্রয়োজন। তবে এই বাজেট আলোচনা নিয়ে কিন্তু বিরোধী দলের সাথে এখনো পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারেননি সরকার। বিভিন্ন দলের সাথে তারা আলোচনা করছেন, এমনকি ছোট ছোট দলগুলো বলছেন যে তাদেরকে পাত্তাই দেওয়া হচ্ছে। যেমন পিসিপি বলেছে যে যে গভর্নর এস্তা কুজিনার, অর্থাৎ তারা বাজেটটাকে কুক করছে, যেটাতে কারোর কোনো সহযোগিতার প্রয়োজন নাই। এমনগুলো বিষয়ে হয়তো যদি এই বাজেট অনুমোদন না হয়, সেক্ষেত্রে পার্লামেন্টে যদি বাজেট অনুমোদন না হয়, তাহলে আবারও নতুন করে নির্বাচন আসতে পারে, যেটা এদেশের রাজনীতির ক্ষেত্রে বা এদেশের এই পলিসির ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা পড়বে। কেননা একটি নতুন সরকার, নতুন পরিকল্পনা অর্থনীতির জন্য একটি বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়ে। এইসব বছরই একটি নতুন সরকার এসেছে, এরপরে আবার একটি নির্বাচনের সম্মুখীন হয়। বিশেষ করে পর্তুগাল আজকে গত 3 বছরে বলতে গেলে 3টি নির্বাচন দেখলো। আবার যদি আরেকটি নির্বাচন হয়, সেক্ষেত্রে কিন্তু পর্তুগাল অর্থনীতির জন্য অনেকটাই হবে। আশা করছি হয়তো রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে, এই সরকার তার বাজেট অনুমোদন করতে পারে এবং সামনের দিকে আসবো, এবং এই বাজেট বিষয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত সামনের দিকে আলোচনা করব। এদিকে আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা রয়েছে, যারা দেখুন প্রতিদিনই কিন্তু ওই গ্রীষ্ম মৌসুমে হাসপাতালের বিভিন্ন পুরোপুরি জরুরি সেবা, হাসপাতাল বন্ধ হয় না। হাসপাতালে যেমন অর্থোপেডিক্স এর সেবা বা গাইনোকোলজি সেবা বা শিশুদের যে জরুরি সেবা আছে, এইগুলো স্পেসিফিকলি কিছু সেবা বন্ধ থাকে। সেরকম গাইনোকোলজিস্ট বা গাইনোকোলজি বা গর্ভবতী মায়েদের, প্রসূতি মায়েদের সেবা, এমনকি শিশু স্বাস্থ্যের ক্ষেত্রেও বিভিন্ন শিশু হাসপাতালে কিন্তু রাত 8টার পরে জরুরি সেবা বন্ধ থাকতে পারে। সেই কারণে আপনারা অবশ্যই বারবার প্রতিদিন বলি, এটা আমাদের জরুরি প্রয়োজন। অনেকের পরিবার রয়েছে বা নিজেও অসুস্থ হবেন, সে কারণে অসুস্থ হলে আগে 808-242424 এই নাম্বারে আপনি ফোন করবেন। বলা যায় একটি টেলিফোন ডাক্তার, আপনাকে অনেক সময় হাসপাতালেও যেতে হবে না যদি এই নাম্বারে কথা বলে আপনি স্বাস্থ্যসেবা নিতে পারবেন। ইংরেজিতে কথা বলে আপনার কি আছে কি নাই সেটা বড় কথা না, আপনার স্বাস্থ্যসেবা প্রয়োজন, আপনি এই নাম্বারে ফোন করে আপনার স্বাস্থ্যগত সমস্যা জানিয়ে করতে পারেন। এবং এটাই এত বড় ইফেক্টিভ যে আপনার যদি কোনো ধরনের বড় কোনো সমস্যা মনে করে, তারা আপনাকে হাসপাতালে পাঠাবে এবং অ্যাম্বুলেন্সও পাঠাতে পারে। যাই হোক, আমাদের কিছু সমস্যার সমাধান দরকার। যে আমরা স্কুল বছর শুরু হতে যাচ্ছে, সেই কারণে আপনাদের অনেকেই বলেছিলাম স্কুলের বিভিন্ন বিষয় আমি শেয়ার করি, এই বিষয়গুলো আপনারা অনেকেই কাছে পৌঁছে কারো পৌঁছে জানা, এটা বুঝতে পারলাম। কারণ বিগত কয়েক বছরই স্কুল বছরের শুরুতেই স্কুল সংক্রান্ত বিভিন্ন পোস্ট দেই বা বিভিন্ন তথ্য জানাই, এটা অনেকে জানতে পারেন না, প্রতি বছরই সাফার করেন। সেই কারণে আপনাদের পরিচিত যাদেরই সন্তান স্কুলে পড়ে, বিশেষ করে মাধ্যমিক, প্রাথমিক এবং মাধ্যমিকে, তারা আমার এর আগে একটা কমেন্টে পোস্ট করেছে, অথবা এই কমেন্টের নিচে আপনি পোস্ট করতে পারেন। বাবা মা তাদের আপনাদের ফেসবুক লিঙ্কটা কমেন্টে পোস্ট করতে পারেন, বা এর আগের কমেন্টও পোস্টে দেখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আমি একটা কমেন্ট পোস্ট করেছিলাম, বা এখানেও আপনি কমেন্টে দিতে পারেন। যে শুধু লিখবেন স্কুল, লিখে আপনার ফেসবুক প্রোফাইলটা কমেন্ট করবেন, তাহলে আমরা সেই গ্রুপে, একটি প্রাইভেট গ্রুপ হবে, সেই গ্রুপে আপনাদেরকে যুক্ত করে নিব। আশা করছি যাদের শুধু সন্তান থাকে, প্লিজ আপনারা এটাতে কমেন্ট করবেন। যাদের সন্তান পর্তুগালের স্কুলে পড়ালেখা করছে, তারাই শুধু কমেন্ট করবেন, অন্যথায় কিন্তু আমরা আপনাদেরকে গ্রহণ করব না। শুধুমাত্র যারা স্কুল সংক্রান্ত বিষয়গুলো এই গ্রুপটাতে থাকবে, এবং পর্তুগাল সংক্রান্ত বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সামনে আসে। আশা করছি সেটা আমাদের সন্তানদের জন্য যাতে সচেতন, সেই কারণে আমাদের এই
আয়োজন বলবৎ থাকবে এবং আমাদের জীবন যাতে সুন্দর হয় সেটা বলবৎ থাকবে। এবং সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমার কোনো পেজের জন্য না, আমার কোনো ভিউর জন্য না, কোনো কিছুর জন্য না, আমি আপনাদের জন্য কিন্তু আর একটা পর্তুগালে যারা আছেন তাদের জন্য আমার কিন্তু একটা ইউটিউবের পেজ, ইউটিউবে একটা পেজ রয়েছে যেটা হচ্ছে যে F5, যার মধ্যে আমার ফেসবুকের লিঙ্কে বায়োতে এই লিঙ্কটা রয়েছে, যেখানে পর্তুগালের সমসাময়িক বিষয়ের সমস্যাগুলো নিয়ে আমাদের পর্তুগালে আসার আগ থেকে এবং পর্তুগালে থাকা এবং পাসপোর্ট পাওয়া পর্যন্ত সবগুলো বিষয়ে বিভিন্ন সমাধান রয়েছে, স্কুল থেকে শুরু করে আমাদের ভাষা শিক্ষা সবগুলো বিষয়ে বলা আছে। অল্প কিছু ভিডিও রয়েছে, আমি অনেক বেশি ভিডিও বাড়াইনি, কারণ হচ্ছে যে বেশি ভিডিও দিলে আপনাদের বুঝতে অসুবিধা হয়। সবগুলো প্লেলিস্ট আকারে আসে, 60 থেকে 70টা ভিডিও হতে পারে, যেগুলো আমাদের নিত্যদিনে পর্তুগালে প্রয়োজন হয় সেগুলো আছে। আশা করছি যাদের বিভিন্ন সমস্যা আছে এখানে থেকে আপনারা সমাধান পাবেন, আমাকে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না। এবং সেটা স্পেসিফিকলি আপনাদের জন্য বানিয়েছি, কারণ যাতে হলো আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং সুন্দরভাবে পর্তুগালে জীবনযাপন করতে পারেন। ছুটির দিন ভালো কাটুক এই শুভকামনা জেনে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী সোমবার দিন আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।